মধ্যযুগের বাংলা সাহিত্যের একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে মঙ্গল কাব্য। আসলে তুর্কি আক্রমণের ফলে বাংলায় যে অন্ধকার যুগ নেমে এসেছিল, এই অন্ধকার যুগের পরে, সেটা চৈতন্য জন্মের আগে, চৈতন্য জন্মের পরে, দুটি সময়ই অন্তজ হিন্দু এবং উচ্চবর্ণের হিন্দু উভয়ের দেবদেবীদের বা ধর্মচর্চার একটা সমন্বয় সাধনের চেষ্টা হয় নতুন করে বাঁচার জন্য। আর সেই কারণেই একটি নতুন কাব্যধারা তৈরি হয়, যা মঙ্গল কাব্য। মনসা মঙ্গল, চণ্ডী মঙ্গল, অন্নদা মঙ্গল যেমন মঙ্গল কাব্য, তেমনি ধর্মমঙ্গলও একটি মঙ্গল কাব্য। মহাকাব্য তাকেই বলা হয় যার ব্যাপ্তি একটি বিশালতা আকার ধারণ করে। খুব বিস্তৃত করে বলার সুযোগ এখানে নেই। পাশ্চাত্যের অ্যারিস্টটলের কথাই বলুন, কিংবা আমাদের প্রাচ্যের দার্শনিক বিশ্বনাথ, আলংকারিক বিশ্বনাথ, দুজনেরই বা প্রত্যেকেরই মতামত নিলে এক কথায় যদি বলা যায়, তাহলে একটি জাতির জীবনের সামগ্রিক জীবন ছবি যদি কোনো কাব্যের মধ্যে প্রকাশিত হয়, তাহলে তাকেই বলবো মহাকাব্য। মূল মহাকাব্য চারটি আমরা জানি, কিন্তু পরবর্তীকালে মহাকাব্যিক সেই ভাবধারায় আরো অনেক কাব্য রচিত হয়েছে, যেগুলিকে লিটারারি এপিক বা সাহিত্যিক মহাকাব্য বলা হয়। এই ধর্মমঙ্গলে রাঢ় বঙ্গের যে নিজস্ব সংস্কৃতি, তার ভাষা, তার ভূগোল, তার ইতিহাস, তার নিজস্বতা, সামগ্রিক জীবন ছবি ধরা পড়েছে বলে মনে করেন বাংলা সাহিত্যের গবেষকেরা। আর সেই কারণেই ধর্মমঙ্গলকে রাঢ়ের জাতীয় মহাকাব্য বলা হয়। ধর্মমঙ্গল দুটি কারণে ব্যতিক্রমী প্রযোজনা বলা যেতে পারে। প্রথম বিষয় হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি চণ্ডীমঙ্গল বা তারও আগে মনসা মঙ্গল নিয়ে যত কাজ হয়েছে বাংলা নাটকের মঞ্চে, ধর্মমঙ্গল নিয়ে সেইভাবে গুরুত্বপূর্ণ কোনো কাজ হয়নি। 1910 সাল থেকে আমরা মঙ্গল কাব্যের নানা রকম নাট্য রূপায়ণ দেখে আসছি, বেশিরভাগটাই মনসা মঙ্গলকে কেন্দ্র করে, যেখানে সব থেকে গুরুত্বপূর্ণ চাঁদমণিকের পালা তো আছেই। আবার রুদ্রপ্রসাদ চক্রবর্তীর ফুল্লকেতুর পালা, যা বহুরূপী প্রযোজনা করেছিল, সেটিও চণ্ডীমঙ্গলকে কেন্দ্র করে হয়েছিল। কিন্তু সমকালীন বাংলা নাট্য চর্চায় ধর্মমঙ্গলের কোনো মঞ্চায়ন ছিল না। সেই কারণে ধর্মমঙ্গল একটি নতুন ভাবনা বাংলা নাটকের মঞ্চে। দ্বিতীয় বিষয় হচ্ছে, রাঢ় বঙ্গের জাতীয় মহাকাব্য মঞ্চায়িত করার সময় রাঢ় বঙ্গের যে নিজস্ব লোক সংস্কৃতি এবং লোকশিল্পী, তাদেরকে বিপুলভাবে অন্তর্ভুক্ত করা হয়েছে। 60 জন লোকশিল্পী এবং নাট্যশিল্পীর সমন্বিত একটি প্রযোজনা হচ্ছে এই ধর্মমঙ্গল। ধর্মমঙ্গলে রাঢ় বঙ্গের অনেকগুলি লোকজ উপাদানকে আমরা ব্যবহার করার সুযোগ পেয়েছি। কার্তিক দাস বাউল এবং তার পুরো দল, অর্থাৎ প্রিয়ব্রত চক্রবর্তী, সন্তোষ রায় বাঁশি, কেউ ঢোল, এই নিয়ে কার্তিক দাস বাউল থাকেন। আছে বিষয়পুরের বহুরূপীরা, আছে ধনডাঙ্গার ঘোড়া নাচের দল, শাহরার রায়বেশী এবং একই সঙ্গে রনপা, লাঠি খেলা, তার সঙ্গে ঢাক, ঢোল, তার অনুষঙ্গ, এই অনেকগুলি লোকায়ত উপাদানকে ধর্মমঙ্গলে স্থান দেওয়া হয়েছে। এবং ধর্মমঙ্গলের যে গানগুলি আছে, সেগুলোতেও বাংলার নিজস্ব প্রচলিত যে মাটির গান, কোথাও খেমটা,
কোথাও আঙ্গিকের, কোথাও কবিগানের ধারা, কোথাও কথকতা। এই যে বাংলার নিজস্ব যে সঙ্গীত ধারা ছিল, সেই ধারাগুলিও ব্যবহার করা হয়েছে এই ধর্মমঙ্গলে। হ্যাঁ, কিছুদিন আগেও আমি নিজেও আমার ধারণা ছিল না বা ভাবনাতে আসেনি যে আমাদের নাটককে ইউটিউবে নিয়ে আসা দরকার। ধর্মমঙ্গলের বেশ কয়েকটি দাবি আছে এই সোশ্যাল মিডিয়ায় নিয়ে আসার। প্রথম বিষয় হচ্ছে, ধর্মমঙ্গল এত বড় একটি নাটক, যে নাটক নিয়ে আমরা সর্বত্র ছড়িয়ে পড়তে পারি না। যদিও ধর্মমঙ্গল যখন তৈরি হয়, আমার ব্যক্তিগত একটা ভাবনা ছিল যে ৩ থেকে ৫টি শো আমরা অনেক কষ্ট করে করব, তারপর এই শোটি খুব বেশি দূর নিয়ে যাওয়া যাবে না। কিন্তু আপনাদের সকলের শুভেচ্ছায় ৮ বছর ধরে কাছাকাছি ৫০টি, সম্ভবত ৪৮টি শো হয়ে গেছে ধর্মমঙ্গলের। তবু ধর্মমঙ্গল আমরা সব জায়গায় নিয়ে যেতে পারবো না, কারণ একটি বড় নাটক, প্রচুর শিল্পী নিয়ে এই নাটকটি হয়। অথচ নাটকটি মানুষের কাছে পৌঁছানো দরকার, বা আমাদেরও ইচ্ছা যে অন্ততপক্ষে নাটকটিতে কি আছে মানুষ দেখুক। দ্বিতীয় বিষয় হচ্ছে, আমরা গ্রামের দল। খুব সত্যি কথা, কখনো কখনো মনে হয় যে এই নাটকটি যদি মহানগরের কোনো দল করত, তাহলে তার প্রচার প্রসার যতটা সম্ভব আমাদের মতো একেবারে একটি প্রান্তিক জেলার গ্রামে বসে সেই প্রচার আলো মাখা সম্ভব হয়নি। এই যে সংবাদ মাধ্যম, এই যে সোশ্যাল মিডিয়া ইউটিউবে নিয়ে এলে প্রচুর মানুষের কাছে আমরা পৌঁছে যেতে পারব। তার ফলে ধর্মমঙ্গলের যে প্রসারতা আমাদের মনে হয়েছে, ভালো মন্দ যে কাজই হবে হোক, সেই কাজটি অন্তত পক্ষে আমার বিশ্বাস, মঞ্চে একটি নাটক দেখলে যে অনুভূতি আপনার হবে তা কোনোদিন ইউটিউব বা স্ক্রিনে হতে পারে না। সুতরাং এমন নয় যে এটি বিকল্প পথ। আমরা চাই নাটক মঞ্চেই হোক, মঞ্চেই করব, কিন্তু তবু আপনাদের কাছে অন্তত পক্ষে তার একটি আভাস, সুগন্ধ দেওয়ার জন্য, পৌঁছে দেওয়ার জন্য আমরা ধর্মমঙ্গলকে ইউটিউবে আনলাম। আমি প্রথমেই বলেছি যে ধর্মমঙ্গল যখন নির্মাণ হচ্ছে, তখন আমার কাছে বা আমার দলের অনেকেও এটাকে একটা অ্যাবস্ট্রাক্ট আইডিয়া আমরা সবাই মনে করতাম যে এটার বাস্তবায়ন বোধহয় সম্ভব নয়। এত বড় একটি ক্যানভাস, এতজন লোকশিল্পী, এক একজনের এক এক জায়গায় বাড়ি, এক এক রকমের কাজ তাদের, তাকে এগিয়ে নিয়ে যাওয়া কতটা সম্ভব। কিন্তু আমরা যে এখনো এই নাটকটি ৮ বছর ধরে এগিয়ে নিয়ে যেতে পারছি, ধর্মমঙ্গলের রথ যে ছুটছে, তার মূল কারণ আমাদের দর্শক। নানাভাবে দর্শক আমাদের সঙ্গ দিয়েছেন। সে বাংলার মফস্বল বা মহানগরী হোক, একেবারে গ্রাম বাংলায় হোক, কিংবা পশ্চিমবঙ্গের বাইরে। আমরা এটি কলিঙ্গ থিয়েটার ফেস্টিভ্যালে পুরীতে নিয়ে গেছি, নবদ্বীপ থিয়েটার ফেস্টিভ্যাল সংস্কৃতি মন্ত্রক ভারত সরকারের হয়েছিল রাউরকেল্লায়, সেখানে এটি সুযোগ পেয়েছিল। ভোপালে যে আদি বিদ্রোহী নাট্যোৎসব হয়, সেখানে এই নাটকটি সুযোগ পেয়েছিল। তো এই যে পশ্চিমবঙ্গের বাইরে আমরা এই নাটককে নিয়ে গেছি, আবার গ্রাম বাংলাতেও এই নাটক জনপ্রিয়তা পেয়েছে, তা মূল কারণ হচ্ছে দর্শকের আশীর্বাদ, দর্শকের ভালোবাসা। এই ইউটিউবের মাধ্যমে, এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনাদের কাছে আমাদের অনুরোধ, আমাদের সঙ্গে থাকুন। আমাদের এই নাটকটি অবশ্যই ইউটিউবে দেখুন, কিন্তু দেখার পর কোথাও না কোথাও, কোনো না কোনোভাবে যদি সম্ভব হয়, এই ধর্মমঙ্গলকে মঞ্চে দেখুন। দর্শকের আশীর্বাদ, দর্শকের ভালোবাসা, তাদের পরামর্শ, তাদের নির্দেশ, তার অপেক্ষায় থাকলাম। আগামীকাল শুভ নববর্ষ, প্রত্যেককেই নববর্ষের শুভেচ্ছা জানাই, এবং এই নববর্ষের সন্ধ্যায় ইউটিউবে
বীরভূম সংস্কৃতি বাহিনীর ইউটিউব চ্যানেলে ধর্মমঙ্গল ঠিক সন্ধ্যা 7টায় আপনাদের কাছে পৌঁছে যাবে। আপনারা দেখুন, মতামত জানান, আমাদের সঙ্গে থাকুন। নমস্কার, শুভ নববর্ষ।